আর্মি অফিসারদের বিচার করতে গিয়ে কি ইউনূস বিদায় হতে যাচ্ছে? কি হচ্ছে? জেনারেল ওয়াকারুজ্জামান কি এখনই ক্ষমতা দখল করে নিচ্ছে? সেনাবাহিনীতে জেনারেলরা ক্ষেপে উঠেছেন, তারা একটা ব্যবস্থা গ্রহণ করতে চান ইউনূস সরকারের বিরুদ্ধে। জেনারেল ওয়াকার সবাইকে বললেন এখনই রাষ্ট্রপতির কাছে যাবে, একটা জরুরি অবস্থা ঘোষণা করবে, আর্মি পাওয়ার নিয়ে নিবে। অনেকটা গোছানো হয়ে গেছে, এখন খুব শীঘ্রই একটি চূড়ান্ত ডাক আসছে। সেনানিবাসের জরুরি বৈঠকে জেনারেল ওয়াকারুজ্জামান স্থিতি মোকাবেলায় যে নির্দেশনা দিলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, নিরপেক্ষতার সহিত এমন কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব যা অবাক করে দিয়েছে সকলকে। আপনি রীতিমতো অবাক হয়ে গিয়েছি, আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই সকলের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে মাঝে মাঝে চমকপ্রদ বক্তব্য দিয়ে মাঠটা গরম করার মধ্যে যার নাম সবার প্রথমে, সেটা হচ্ছে নাহিদ ইসলাম। এক এক সময় এক এক কথা বলেন, যে কথাগুলো নিয়ে পুরো দেশটা সাউলায় যায়, এরপরে আবার পরিস্থিতি শান্ত হয়ে যায়। তবে অন্য যে কোনো বিষয় নিয়ে যখন কথা বলে আমরা হয়তো এরকম সমালোচনা করি না, বাট যখন সেনাবাহিনী নিয়ে কোনো কথা বলে ভাই কেন জানি গায়ে লেগে যায়। কারণ কি, দিন শেষে দেশটারে ভালোবাসি তো, আর দেশের অতন্দ্র প্রহরী সেনাবাহিনী। দেখেন, 2-4 জন কর্মকর্তা থাকতে পারে, তারা মিসগাইডেড হয়, ক্ষমতার কাছাকাছি যাইতে চায়, তাদের সেনা আইনে বিচার হবে, সেটার পক্ষে আমরা। কিন্তু সেনাবাহিনী নিয়ে যখন গণহারে বক্তব্য আসে, সেটা আমাদের কাছে মনে হয় যে এগুলো নিয়ে প্রতিবাদ করা দরকার। আইএসপিআর কি বলতেছে সেটা জরুরি না। এখন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত যে সকল সদস্য আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, আর এর মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে। সেনাবাহিনীর গায়ে কলঙ্ক দিল কে? ব্যক্তির কলঙ্ক তো প্রতিষ্ঠানের কলঙ্ক না, বাট তারপরে বাংলাদেশে হয়তো বা হয়। এখন তার বক্তব্য, সেনা নেতৃত্বে এ বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। তিনি আশা করছেন এটা কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন। গতকালকে রাত্রে 10:15টার দিকে সে ফেসবুকে স্ট্যাটাসটা দিচ্ছে। এটার প্রেক্ষাপট একটু বোঝাই। গেল কয়েকদিন আপনার যেই পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াস, তারাও কিন্তু এটা নিয়ে গতকালকে মাঠ গরম করছেন যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে বেশ কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। এই ডিজিএফ এর যে সকল কর্মকর্তাদের বিরুদ্ধে এখানে এই আপনার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তো সেইখানে কি সেনাপ্রধান অসহযোগিতা করতেছেন, বা যারা ঊর্ধ্বতন 60 জন জেনারেল আছেন তারা নাকি এটাকে সাপোর্ট দিচ্ছেন না। এ নিয়ে বিশেষ বৈঠক চলতেছে, জরুরি বৈঠক বসছে, সেখানে আবার তরুণ নেতৃত্বের যেই অফিসাররা আছেন তারা সেখানে প্রটেস্ট করছেন। এই তথ্যগুলো কিন্তু ভিতরের, এটা না আমরা গণমাধ্যমের মাধ্যমে পাইছি, না আইএসপিআর এর মাধ্যমে পাইছি। আপনি পাইছেন? আমি কিন্তু এখনো পাই নাই যে ক্যান্টনমেন্টে কি চলতেছে। তো এই যে বাহিরে এজ এ কোরাম হিসাবে নাহিদ ইসলাম ও এনসিপি থেকে আবার এই একই বক্তব্য দিলেন, এটা তো সেনাবাহিনীকে নিয়ে আমার কাছে মনে হয় যে নতুন আরেকটা খেলা। আর এই ক্ষেত্রে আমাদের প্রধান যিনি আছেন, সেনাপ্রধান, ওনার দুর্বলতা আমার কাছে মনে হয়। ভাই, সেনাবাহিনী নিয়ে একের পর এক এই ধরনের চাঞ্চল্যকর বক্তব্য, তথ্য উপাত্ত দিচ্ছে, তা আমাদের সেনাবাহিনী কেন বিষয়টাকে ডিল করতেছে না? বরঞ্চ সেনাপ্রধান বলতেছেন এরা বাচ্চা, এইটা সেইটা। মাঝে মাঝে মনে হয় যে ওয়াকারুজ্জামান তিনি আসলে ভয় পান অথবা বিপদে আছেন মনে হয়। আওয়ামী লীগের কাছেও বাটে আছেন, অনেকের কাছে বাটে পড়ে গেছেন, বিএনপির কাছে এখন একটা পজিটিভ ওনার ব্যাকআপ আছে। তো সামহাউ হয়তোবা তিনি যেটা করতে চাচ্ছেন সেটা করতে পারতেছেন না। কিন্তু এটা তো মানুষের কাছে, যারা আমজনতা আছে, সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা, প্রশ্ন খুব বেশি কিন্তু মানুষ এগুলো পছন্দ করে না। আবার ধরেন অন্যান্য রাষ্ট্র যারা আছে তারা কি বাংলাদেশের উপর নজর রাখতেছে না? অবশ্যই রাখতেছে। তো এই জায়গা থেকে সেনাবাহিনী সম্পর্কে প্রতিনিয়ত যখন দেখেছে দেশের একটা অংশ এরকম, এটা তো সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ হয়। নাহিদ ইসলাম প্রায়ই এর আগেও একবার একটা বক্তব্য দিয়া তিনি মাঠ গরম করে ফেলছিলেন। তো তার বক্তব্য যে বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থ ব্যবহার করছে, সেনাবাহিনীতে প্রভাব ছিল। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষত যারা র্যাব বা ডিজিএফআই এ দায়িত্ব ছিলেন, গুম, খুন, ক্রস ফায়ার সহ অপরাধ করছে, জুলাই অভ্যুত্থানে জনগণের উপর গুলি চালাইছে। তো ভালো, এখন যদি আইনের মাধ্যমে গেছে, তারা যদি প্রকৃত অপরাধী হয় সেটার বিচার করবে। এখন সেনাবাহিনী অসহযোগিতা করতেছে, তাদেরকে গ্রেপ্তার করতে দিবে না, এটা নিয়ে ভিতরে ভিতরে অনেক কিছু করতেছে। এই তথ্যগুলা কই থেকে আসলো? আমার প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী তো আইএসপিআর থেকে কোনো বক্তব্য দেয় নাই, দিছে, আমি কিন্তু পাই নাই। যদি দিয়া থাকে
তো তাহলে সেনাবাহিনী যে অসহযোগিতা করতেছে বা আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তো যাদের বিরুদ্ধে জারি হয়েছে তাদেরকে কি সেনাবাহিনী গ্রেপ্তার করতে দেয় নাই? কাউকে কি গ্রেপ্তার করতে গেছিল, সেখানে সেনাবাহিনী বাধা দিছে, এমন কিছু তো আমরা এখনো দেখি নাই। তো তারাই যে বক্তব্যগুলো দিয়ে পুরো দেশটারে গরম করে ফেলে, আমি জানি না যেগুলোর পিছনে আসলে লাভটা কি। নাহিদ ইসলাম এখন প্রায় উপদেষ্টাদের সমালোচনা করেন। 3 দিন আগে নিজেও তো উপদেষ্টা ছিল, কি করছেন উনি? তিনি তো ক্ষমতা ছেড়া কেন আসছেন? দলের প্রধান হবেন এই লোভে আসছেন। লোভ সবারই আছে ভাই। এখন আপনি অন্য উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন, সেফ এক্সিট, এগুলো তো আপনারও নিতে হবে। আপনি কি আর বাইরে? আমি জানি না যে আসলে দলটার মোটিভটা কি বা রাইটটা এরা কি রাজনীতি করতেছে, মানে এদের প্রভু কারা। ভালো থাকুন। এখনই রাষ্ট্রপতির কাছে যাবে, একটা জরুরি অবস্থা ঘোষণা করবে, আর্মি পাওয়ার নিয়ে নিবে। জেনারেল ওয়াকার সবাইকে বললেন যে বর্তমানে যে সেনাবাহিনীর এই যে এতজন অফিসারের নামে এটা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না, এটার ব্যাপারে আমরা কি করতে পারি এটা আলোচনা করি, এরকম টাইপের একটা কথা যখন বললো, মোটামুটি অফিসাররা যারা আছে মোটামুটি কিছু অফিসার ঝাঁপিয়ে পড়লো। একজন অফিসার ওখানে কেঁদে দিল। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার লাইভে আসলাম। আমার আজকের কথার মূল বিষয়টা হচ্ছে সেনাবাহিনী। অফকোর্স আমাকে আবার একটা গ্রুপ মানে এন্টি সেনাবাহিনী বলে একটা অপপ্রচার করার চেষ্টা করতেছেন। আমার কিছু ফ্রেন্ড আমাকে ক্লোজলি বলতেছে যে দোস্ত তুই এখন আর্মি বাদ দিয়ে একটু সিভিল প্রশাসন, পুলিশ, অমুক তমুক এদের নিয়ে একটু বলার জন্য। আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা ভালো জানি, বুঝি, এবং আমার এইম একটাই, সেটা হচ্ছে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা। সেনাবাহিনী কলঙ্ক মুক্ত করা, সেই আগের সিচুয়েশনে ফেরত যাওয়া। বাংলাদেশ আর্মিতে যে সুনামের সাথে যে কাজ করত জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সে জায়গায় নিয়ে যাওয়া, এবং যাদের হাতে জনগণের রক্তের দাগ আছে, গুমের হিস্ট্রি আছে, দুর্নীতি আছে, তাদেরকে আমরা এই সেনাবাহিনীতে চাই না। এই সেনাবাহিনীতে যদি তারা থাকে তাহলে এই সেনাবাহিনী সেই আগের পুরনো ঐতিহ্য ফিরে আসবে না। আওয়ামী লীগ যেভাবে সেনাবাহিনীটাকে মানে পচিয়ে ফেলেছে, একদম পচিয়ে ফেলেছে। কিভাবে পচিয়ে ফেলেছে? প্রমোশনের সিস্টেমটাকে এমন ভাবে করেছে যাদের নৈতিক স্খলন আছে, বেশিরভাগ, আমি বলবো না, দেয়ার আর গুড অফিসার স্টিল, এবং ওই গুড অফিসার ব্যাড অফিসার সবাই আওয়ামী লীগের সাথে একাকার হয়ে গেছে। এই কারণেই আমি সেনাবাহিনী নিয়ে কথা বলি। এটাকে যদি কেউ এন্টি সেনাবাহিনী বলে, আমার কিছু করার নেই। একটা জিনিস শুধু বলি যে পরশুদিন যে একসাথে এতগুলো অফিসারের টোটাল 23 জন মিলিটারি অফিসার, এর মধ্যে 17 জন হচ্ছে সার্ভিং মিলিটারি অফিসার, এটা নিয়ে যে একটা অ্যাটম বোমা টাইপ ফাটলো, এই ফাটার কোনোই দরকার ছিল না। আপনারা যখন মনে আছে ওই ফেব্রুয়ারিতে যখন জেনারেল ওয়াকার বলেছিল যে বিডিআর এর সৈনিকরাই এই কাজটা করেছে, 57 জন আমাদের অফিসারকে হত্যা করেছে, ফুল স্টপ। এই সময় এবং বিডিআর এর কমিশন তৈরির ব্যাপারে উনি একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতেছিলেন। তখন আমি একটু উত্তেজিত হয়ে কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করেছিলাম। সে সময় যেহেতু এটা করেছিলাম, সাথে সাথে আমাকে আর্মির গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করেছিল, আমাকে জানতে চেয়েছে যে আমি কি হলে থামবো, মানে ওর কথা হচ্ছে আমার মুখ বন্ধ করা। আমি বলছি যে যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে আউট করে দেন আর্মি থেকে, তাহলে আমি আর কোনো কথা বলবো না। সিম্পল। বাট দেখেন এই গুম খুনের সাথে জড়িত এরা, আমি বলবো এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, ফার্স্ট ফেজ গেল, আরো আসবে সামনে। এইটাই এই জিনিসটা জাস্ট এখন এসে অ্যাটম বোমা আকারে, যেটা আমি, যদিও আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে এটা ব্যক্তিগত দায়, দলের দায় নাই বা আর্মির দায় নাই, এটা ঠিক। বাট এখন কিন্তু সবাই আমি যে সমস্ত পোস্ট করছি তা সবাই দেখে কিন্তু আর্মিকেই গালাগালি দিচ্ছে। এটার দায় আমাদেরকে নিতে হবে সামগ্রিকভাবে। বাট যদিও আমরা বলি এটা হচ্ছে ব্যক্তির দায়, এখন আমরা বলি এটার পরে সেনাবাহিনীতে গতকালকে হয়েছিল হচ্ছে প্রমোশন বোর্ড, অফিসারদের প্রমোশন বোর্ড, এবং অফিসারদের প্রমোশন বোর্ড শেষ হয়ে আজকে সকালে হয়েছিল ফরমেশন কমান্ডার্স কনফারেন্স। এই কনফারেন্সটা শুরু হয় সকাল 10টায়। 10টার দিকে প্রথম দিকে যেটা শুরু হয় আর্মির বিভিন্ন
প্রকিউরমেন্ট, বিভিন্ন নতুন কিছু কিছু ইন্ট্রোডিউস করা হয়, এগুলো নিয়ে যার যে প্রজেক্টগুলো ওখানে উপস্থাপন করা হয়, তারপরে জেনারেলরা মিলে একটা ডিসিশন নেয়, এরকম একটা চলতেছে। চলার পরে জেনারেল ওয়াকার নিজেই এক সময় সবাইকে বললেন যে বর্তমানে যে সেনাবাহিনীর এই যে এতজন অফিসারের নামে এইটা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না, এটার ব্যাপারে আমরা কি করতে পারি এটা আলোচনা করি, এরকম টাইপের একটা কথা যখন বললো, দেন মোটামুটি অফিসাররা যারা আছে মোটামুটি কিছু অফিসার ঝাঁপিয়ে পড়লো। একজন অফিসার ওখানে কেঁদে দিল। কে কেঁদে দিছে? মেজর জেনারেল মাহবুব ইমোশনাল হয়ে, যে আপনি আমাদের বাবা মা, আপনি যাই করেন, আমাদের পানিশমেন্ট দেন, যাই করেন আপনি দেন, আমরা সিভিল কোর্টে যাইতে চাই না। তাকে করেছে ডিজিএফআই ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আনসারের। এটা আমি খুব আপসেট হয়েছি। মেজর জেনারেল সাজ্জাদকে আমি খুব ভালোভাবে চিনতাম, বাট সেও খুব সিরিয়াস হয়ে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। আরেকজন হচ্ছে মেজর জেনারেল আমিন, যে রিসেন্টলি তার 4 দিন পরে বোধহয় রিটায়ারমেন্ট, আনসারের ডিজি ছিল। এরা মোটামুটি ঝাঁপিয়ে পড়েছে। আরেকজন হচ্ছে 9 ডিভিজিও আসাদ, মেজর জেনারেল আসাদ। তারা বলতে চাচ্ছে, স্যার এখনই কিছু করেন, আমরা জরুরি অবস্থা ডাকি, দরকার হলে রাষ্ট্রপতির কাছে যাব, রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা দেয় আমরা জরুরি অবস্থা ঘোষণা করব। মানে হাত পা গুটায় আজিব, স্যার কিছু একটা বলেন, এখনই মাঠে নামিয়ে পড়তেছে। মানে ইট ওয়াজ এ টোটাল ইমোশনাল ব্ল্যাকমেইল। এবং জেনারেল ওয়াকার অ্যাজ ইফ রাজি হয়ে যাচ্ছেন, হ্যাঁ আমাদের একটা কিছু করতে হয় আমাদের সাথীওয়ালা ভাইদেরকে রক্ষা করার জন্য। এই নিয়ে মোটামুটি 1টা পর্যন্ত আলোচনা হয়েছে। এবং যে সমস্ত অফিসাররা রিয়েলিটি বুঝতে পেরেছে তাদেরকে এখানে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার কথাই বলতে দেয়নি, অনেকে কথাই বলতে দেয়নি। আচ্ছা, এরপরে একটা ব্রেক হয়েছে, একটার সময় একটা ব্রেক হয়েছে, 3টার সময় আবার শুরু হয়েছে। এর মধ্যে জেনারেল ওয়াকার তার, আমি জানি না, আমি চোখ বন্ধ করে বলবো যে উনার আওয়ামী লীগ এবং ভারতীয় হ্যান্ডেলারদের সাথে কথা বলেছেন কি করতে পারবেন। রিয়েলিটি ভার্সেস ইমোশন। এখানে জেনারেল যারা আছে তারা একটা ইমোশনালি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এবং সে ইমোশনাল হয়েছে। হওয়ার পরে এখনই রাষ্ট্রপতির কাছে যাবে, একটা জরুরি অবস্থা ঘোষণা করবে, আর্মি পাওয়ার নিয়ে নিবে। তারপরে উনি রিয়েলিটিতে আসছে। রিয়েলিটিতে আসার পরে বলছে, না আমরা সেনাবাহিনী একটি দেশের একটি সার্বভৌমত্ব রক্ষার বাহিনী, এটা ইচ্ছা করলে আমাদেরকে আইন ফলো করতে হবে। আমরা এখন দেশের আইন অনুযায়ী যাদের এগেনস্টে চার্জশিট হয়েছে তাদেরকে কি করবে, তাদেরকে ওই আগের মতো ওই লেফটেন্যান্ট জেনারেল আকবর, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল, লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস, মেজর জেনারেল হামিদ, এদেরকে যেমন বলছিল যে ক্যান্টনমেন্টে থাকবে এবং ক্যান্টনমেন্টের থেকে ওখান থেকে হাজিরা দিবে, এবং তার পরবর্তীতে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই সেম জিনিসটা করার জন্য তারা প্ল্যান করতেছে যে করবে, এবং তখন স্ট্রংলি যারা নির্দোষ তাদেরকে আমরা রক্ষা করবো। আরে ভাই, নির্দোষদের এগেনস্টে কি কোনো চার্জশিট দিয়েছে? আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল কি দিয়েছে? তা তো দেয়নি। সো তারা চেষ্টা করতেছে হচ্ছে যে এরপরে তারা রিয়েলিটিতে আসছে। রিয়েলিটিতে আসার পরে জেনারেল ওয়াকার বুঝতে পেরেছে যে এই জিনিসটা যদি হয় তাহলে কি হবে। এখন যদি সাপোজ যে জেনারেল ওয়াকার এখন বললো জরুরি অবস্থা নিয়ে, তখন কি হবে? ছাত্র জনতা ক্যান্টনমেন্টের দিকে হাঁটা ধরবে, সেনাবাহিনীর সৈনিকরা ছাত্র জনতার দিকে গুলি করবে না। আগে যেভাবে বলেছিলাম 5ই আগস্টের আগে সেম জিনিসটা বলতেছে, তারা গুলি করবে না, জনগণের দিকে গুলি করবে না। তখন কি একটা ইন্টারনাল ক্রাইসিস হবে। আমি আজকে জাস্ট চ্যাট জিবিতে জিজ্ঞেস করতেছিলাম যে এই পৃথিবীতে যুদ্ধ ছাড়া নিজ দেশের লোক, নিজ দেশের সেনাবাহিনী 30 জনের মতো, 20 থেকে 30 জনের মতো অ্যারেস্ট করেছে। কোন কোন দেশে আসছে? 4টা দেশে। একটার মধ্যে ছিল ওদের আর্জেন্টিনা, আর বাকিগুলোর নামটা এখন বলতেছি না, নিজেরা চেক করে নিয়েন। আর একটা হচ্ছে বাংলাদেশ। আপনি চিন্তা করে দেখেন যে আমরা চ্যাট জিপিটিও জেনে গেছে যে আমরা নিজের দেশে। এখন কথা হচ্ছে, এটা কি ভুল হয়েছে?
আমি যদ্দূর জানি তাদের প্রত্যেকের এগেনস্টে সাক্ষ্য প্রমাণ থেকেই তাদের এগেনস্টে চার্জশিট গঠন করা হয়েছে। যদি জেনারেল ওয়াকার, ওই যে তখন বলছিলাম যে এই যারা গুম খুন করেছে তাদের রক্তের দাগ, তাদের দায় কেন সেনাবাহিনী নিবে? এটা যদি করতেন তাহলে আজকে সেনাবাহিনীকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। উনি যদি ছেড়ে দিতেন আমিও চুপচাপ হয়ে যেতাম। আমাকেও এখন কিছু লোক মানে কি, জেনারেল ওয়াকারের সাপোর্টের লোকরা আমাকে বোঝানোর চেষ্টা করছে আমি এন্টি আর্মি। আই এম নট এন্টি আর্মি। এনিওয়ে, এটা আমার কিছু বলারও কোনো কিছু নাই। আমি যে জিনিসটা ভালো বুঝি ওই জিনিসটা জনগণকে জানানোর চেষ্টা সবসময় করব। তো মেইন জিনিস হচ্ছে জেনারেল ওয়াকার শেষ পর্যন্ত হুশে এসেছেন। 3টার পরে যখন ব্রেকের পরে যখন আসছে তখন হয়েছে না উনি আচ্ছা কোশ্চেন এখন পাওয়ার নিবেন না, এটা শিওর জেনারেল ওয়াকার। ওই আমি তো বললাম যে 3টার দিকে উনি মাথা ঠান্ডা করে এসে বলে দিয়েছেন কার কার সাথে কথা বলে এসছেন, এসে যে এখন সরকারকে উনি পূর্ণ সহযোগিতা করবেন, যেটা অনেক আগেই করলে আর্মিকে এত হইতে হইতো না, এত হেনস্থা হইতো না। আমি যে সমস্ত এই কারণে যে এতজন অফিসারের নামে যখন গুমখুন এরকম চার্জশিট দিয়েছে, এই জন্য পাবলিক যে সমস্ত কমেন্ট করে এক্সট্রিম ইয়াগুলো আমাকে ডিলিট করে দিচ্ছি, বাট আমাকে ব্যথিত করে। এবং এটার দায় সম্পূর্ণ জেনারেল ওয়াকারের। উনি যদি প্রথমেই এই গুম খুন যারা করেছে তাদেরকে যদি আর সেনাবাহিনী থেকে বের করে দিতেন তাহলে আর্মিকে এই জিনিস ফেস করতে হইতো না। আপাতত এখানে শেষ করছি, ধন্যবাদ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটি লাইক করুন এবং ভিডিও সম্বন্ধে আপনার মতামত কমেন্টস বক্সে জানান। এবং আমরা চাই না এরকম কোনো কর্মকাণ্ড হোক, যে কর্মকাণ্ড এবং যে কাজ বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে। আমরা দেশের জন্য লড়ব এবং দেশকে ভালোবাসি, দেশের ভালোবাসা অঙ্গ, আমাদের দেশকে ইমানের অঙ্গ হিসেবে ভালোবাসতে হবে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।